গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান জানালো আওয়ামী লীগ। তল্লাশির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত নাইমের ডিএনএ টেস্টের নির্দেশ আদালতের। ফরেনসিক পরীক্ষা হবে সাফাত ও সাদমানের মোবাইল ফোনের। সৌদি আরবে আরব ইসলামিক আমেরিকান সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ। বক্তব্য দেবেন উগ্রবাদ মোকাবিলা বিষয়ক অনুষ্ঠানে। নরসিংদীর আস্তানা থেকে সন্দেহভাজন 5 জনের আত্মসমর্পণ। সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, ব্রিফিংয়ে র্যাব। জঙ্গি নয় দাবি স্বজনদের। এবং প্রচণ্ড গরমে রাজধানী সহ সারা দেশে অতিষ্ঠ জনজীবন। ঢাকায় 2-1 দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। প্রচণ্ড গরমে নাকাল রাজধানীবাসী। গরমে জ্বর, কাশিসহ দেখা দিয়েছে নানা রোগ। বেড়েছে নাগরিক ভোগান্তিও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সুস্থ থাকতে রাস্তার পাশে খোলা খাবার না খেয়ে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে ক্লান্ত শরীর যেন আর চলে না। তাই গাছের ছায়ায় একটু প্রশান্তির আশায় বৃদ্ধ এই রিকশা চালক। গ্রীষ্মের শুরু থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকলেও মাঝে মাঝেই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে নগর জীবন। তীব্র গরমে দৈনন্দিন কাজ সারতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার পাশে অস্বাস্থ্যকর পানীয় দিয়েই মেটাচ্ছেন তৃষ্ণা। 2 টিপ 3 টিপ মারলেই শরীর থেকে ঘাম ঝরে যায়, খুব ক্লান্ত হয়ে যায়। গরম লাগছে, গরম ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য একটু শরবত খেলাম। প্রচন্ড রোদ, এই জন্য বাইরে বেরানো যায় না, এই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। গরমটা খুব কষ্ট হয়, ঘাম ঝরে বেশি সময়, চোখের মধ্যে ঘাম ঝরে অন্ধকার দেখি। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পরিমাণ বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। এই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যতটা ঘামছি আমাদেরকে কিন্তু পানি খেতে হবে। ডাবের পানি কিংবা কিছুটা স্যালাইন খেতে হবে। আমরা যতটুকু ঘামছি ততটুকু যেন শরীরে আমরা নেই। খুবই প্রয়োজন ছাড়া অহেতুক বাইরে যাওয়াটা আমাদেরকে এখন আপাতত স্থগিত রাখতে হবে। গত 1 সপ্তাহের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও 2-1 দিনের মধ্যে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা বিভাগে এই 36-এর কাছাকাছি বা একটু উপরে এরকম তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে। 2-1 জায়গায় হয়তো একটু 37 হলেও হতে পারে। তবে যে ওই তীব্র বা ওই ধরনের তাপমাত্রাগত দিক থেকে ওই রকম হবে না। তবে মানুষের যে অস্বস্তি এটা কিন্তু কমবে না। আবহাওয়া অফিস আরও জানিয়েছে এ মাসের শেষের দিকে বজ্রপাত সহ ঝড় বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কমে আসবে গরমের তীব্রতাও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই চিত্র দেশের উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে। গত 24 ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 37.8 ডিগ্রি সেলসিয়াস। গরমের কারণে বেড়েছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রখর রোদ ও গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ব্যবসায়ীদের দাবি, দিনের বেশিরভাগ সময়ে লোডশেডিং হওয়ায় ক্রেতাদের আনাগোনা কমেছে। এছাড়া স্কুল কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে দুর্বিষহ হয়ে উঠেছে বলে জানালেন অভিভাবকরা। একটু স্বস্তি পেতে বিভিন্ন শরবত ও পানীয়ের দোকানে ভিড় করছেন তারা। 5 টাকা রিক্সা ভাড়া 10 টাকা দেওয়া লাগছে, তাও রিক্সাওয়ালারা যেতে চাচ্ছে না। খুব অসুস্থ বোধ হচ্ছে এবং বাচ্চারা খুব অসুস্থ বোধ করতেছে। যত স্লাইন বা আপনার যত পানি খায় না কেন তারপর প্রচুর ঘামাচ্ছে, অনেক দুর্বলতা দেখা দিচ্ছে। গরম খুব বেশি, এখন 500-1000 গ্লাস 1000-1200 গ্লাস এরকম হয়। বিদ্যুৎ ঠিকমতো থাকছে না, আমাদের কর্মচারী নিয়ে আমরা কাজ করতে পারছি না। ব্যবসায়িক দিকে অনেক রকমের ক্ষতি হচ্ছে, বিশেষ করে বেচা কেনার টাইমে কারেন্টটা থাকে না, কাস্টমার অতিষ্ঠ হয়ে পড়তেছে। এদিকে গ্রীষ্ম শুরুর সাথে সাথে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে বরিশালে। দৈনিক 7 থেকে 8 বারও লোডশেডিং হয়। এতে বিপর্যস্ত নগরীর মানুষ। বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান, সমস্যা সবখানি। এ পরিস্থিতিতে এবার রমজানে কি অবস্থা হবে তা নিয়ে চিন্তিত নগরবাসী। তবে রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন বিদ্যুতের শীর্ষ কর্মকর্তা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
বরিশালে এমন কোনো দিন নেই যেদিন লোডশেডিং হচ্ছে না। পিক কিংবা অফ পিক আওয়ার এবং দিন কিংবা রাত লোডশেডিং আছে সব সময়। লোডশেডিং এখন নগরীর মানুষের জীবনের অনেকটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আর কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই অবস্থায় এবার রমজান কিভাবে কাটবে এ নিয়ে চিন্তিত নগরবাসী। 24 ঘন্টায় বহুবার কারেন্ট যায়, আমাদের জীবন অতিষ্ঠ। যেভাবে লোডশেডিং হচ্ছে, সামনে রমজান আসছে, আমরা ইফতার, তারাবি এবং সেহরি নিয়ে খুবই চিন্তিত। তারাফির সালাত, সেহরিতে যেন আমরা ঠিক মতন কারেন্টটা পাই, এই আবেদন আমরা সরকারের কাছে জানাইতেছি। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক পরিষদ। লোডশেডিং বরিশালের একটা পুরাতন সমস্যা, বর্তমানে এই সমস্যাটা প্রকট রূপ ধারণ করেছে। কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। অবশ্য বিদ্যুতের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে যে করণীয়গুলো আমাদের মেইনটেনেন্স, সাবস্টেশন সংরক্ষণ কাজ আমরা অলরেডি করেছি এবং বাকি কাজ রমজান আগেই সারব। আশা করি যে রমজানের সময় আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। বরিশাল নগরীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 65 মেগাওয়াট, এর বিপরীতে পাওয়া যায় 30 থেকে 35 মেগাওয়াট মাত্র, আর সংযোগ আছে 81,170টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে চালানো এই তল্লাশির বিষয়ে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিবাদ করার মতো কিছুই ঘটেনি। গোয়েন্দা তথ্য ছিল, সেই গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ সেখানে গিয়েছে এবং পুলিশ যে কোনো এমন কিছু করেনি যেটা নাকি তার জন্য তারা আপত্তি কিংবা প্রতিবাদ সেটা করেনি। ভাঙচুর কিংবা এইগুলোতে তারা করেনি, অত্যন্ত ভদ্রতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে আসছে। যে কোনো সময় যে কোনো জায়গায় যখন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন আসে আমাদের এটা করেই থাকতে পারে। এটা তেমন এখানে কোনো সময় পায়, কোনো সময় পায় না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সকালে রাজধানীর ধানমন্ডিতে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের মধ্য দিয়ে দল থেকে সব ধরনের পরগাছা দূর করা হবে। রিপোর্ট ছিল, তার ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেছে। তারা যখন ক্ষমতায় ছিলেন দফায় দফায় আমাদের পার্টি অফিসে হামলা চালানো, সদস্য সংগ্রহের ব্যাপারে নেত্রীর গাইডলাইন ফলো করবেন যাতে পরগাছা আগোছা দলের মধ্যে ঢুকতে না পারে। সময় সংবাদে আরো থাকছে। দেশে ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রমজানে বাজার স্থিতিশীল রাখা হবে, জানালেন বাণিজ্য মন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনাকে বেআইনি মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন। তবে কিছু জায়গায় পুলিশি বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়ে শনিবার সকালে হঠাৎ করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। প্রায় 2 ঘন্টার ওই তল্লাশিতে কোনো কিছু উদ্ধার করতে পারেনি তারা। এ অভিযানের পর থেকেই চাপা ক্ষোভ বিরাজ করছে বিএনপিতে। এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন। লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তল্লাশির নিন্দা ও প্রতিবাদ জানান। সবচেয়ে বড় বিরোধী দলের নেতার কার্যালয়ে এই ধরনের হামলা, এটা ফ্যাসিবাদী হামলা ছাড়া কিছু হতে পারে না। এ তল্লাশির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার যে সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজটি করেছে, সেই জন্য আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এ ঘটনার প্রতিবাদে সারা দেশে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। তবে কিছু স্থানে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বেলা 12টার দিকে বরিশাল সদর রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।
বাধার মুখে দলীয় কার্যালয়ে করা হয় সংক্ষিপ্ত সমাবেশ। সকালে ঝিনাইদহের গীতাঞ্জলি সড়ক এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। এদিকে পুলিশি বাধায় বিক্ষোভ করতে না পেরে মানিকগঞ্জে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। সৌদি আরবে আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় দুপুরে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে উপস্থিত হন। এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধানগণ। সম্মেলন স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সৌদি আরবের বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। রাতে উগ্রবাদী চেতনা মোকাবিলা বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে সন্দেহভাজন ৫ জন আত্মসমর্পণ করেছে। তাদেরকে এখন র্যাব হেফাজতে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের কমান্ডার মুফতি মাহমুদ খান। এদিকে আত্মসমর্পণ করা যুবকদের স্বজনদের দাবি তারা কেউই জঙ্গিবাদে জড়িত নয়। ওই বাড়িটিতে মূলত ছাত্রদের প্রাইভেট পড়ানো হতো। আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রোববার সকাল 10টার পরপরই নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে আগের দিন বিকেল থেকে ঘিরে রাখা বাড়ি থেকে র্যাব পাহারায় এক এক করে বের হয়ে আসে সন্দেহভাজন ৫ জন। এরপর তাদের কঠোর নিরাপত্তায় তোলা হয় আগে থেকেই প্রস্তুত রাখা র্যাবের মাইক্রোবাসে। পরে সন্দেহভাজন ৫ জনকে পুলিশ ও র্যাব পাহারায় নিয়ে যাওয়া হয় র্যাব ১১ কার্যালয়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালানোর কথা র্যাব দাবি করলেও সন্দেহভাজন ৫ জনের স্বজনদের দাবি ওই বাসাতে ছাত্রদের প্রাইভেট পড়ানো হতো। বাসায় থাকা ৫ যুবকের ২ জন পড়াশোনা শেষে চাকরির খোঁজে ছিলেন। ২ জন নরসিংদী কলেজ ও জামিয়া কাসেমিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং ১ জন প্রাইভেট পড়ার জন্য গিয়েছিলেন ওই বাড়িতে। তবে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে র্যাবের পক্ষ থেকে সন্দেহভাজনদের ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভিতরে গিয়েছিলেন? আসলে আমরা ভিতরে যাইনি, আমরা বাহিরে এখানে একটা বাসার গেটের ভিতরে ছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে ওনারা অভিযান শেষে আমাদের একটা ব্রিফ করবেন। তো অভিযান শেষে আমাদেরকে ওনারা জানালেন যে ওদেরকে র্যাবের নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। যদি কোনো প্রকার এভিডেন্স তাদের বিরুদ্ধে থাকে তাহলে তারা অ্যাকশনে যাবে, আদারওয়াইজ তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে আপনার মাস্টার্স পাস করছে 2014 সালে। তারপরে আপনার চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু চাকরি হয় না। তারপর নরসিংদীতে 3 মাস 4 মাস যাবত থাকতেছে। সে জঙ্গিবাদ জড়িত না, আমি জানি সে এগুলোতে সে বিশ্বাসও করে না এবং আমরা কেউ বিশ্বাস করি না। জঙ্গিবাদ হারাম। ৫ জন আসছে একসাথে, কিন্তু ওই দোকানে তো 2-1 জন দোকানে তার টিউশনি করতো, মাদ্রাসায় ক্লাস করতো। তবে র্যাব বলছে তারা নিশ্চিত হয়েই বাড়িটিতে অভিযান চালিয়েছে। আত্মসমর্পণ করা সন্দেহভাজন ৫ জন সিলেটের আতিয়া মহলের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও ধারণা করছে র্যাব। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না পরিবার দাবি করতে পারে, বাট আমরা অভিযান পরিচালনা করেছি সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে এবং বাকি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিটা আসলে জানা সম্ভবপর হবে। আতিয়া মহলে যে সকল জঙ্গিরা ওখানে ছিল তাদের কাছ থেকে যে সূত্র পেয়েছি, যে অভিযানের পরবর্তী যে সূত্র পেয়েছি, সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এই অভিযানটা পরিণত করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে আবাসিক এলাকায় জঙ্গি আস্তানা থাকার খবরে এলাকার মানুষের মাঝে ছিল চাপা আতঙ্ক। 18-19 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষ হলো রক্তপাতহীনভাবে আত্মসমর্পণের মধ্য দিয়ে। যদিও স্বজনরা বলছেন এই যুবকরা কেউই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয়, তবে র্যাবের দাবি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছেন তারা। এখন পরবর্তী তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে সব বিষয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নরসিংদী। অভিন্ন হারই থাকছে নতুন ভ্যাট আইনে। তবে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এ হার 15% থেকে কমিয়ে কত করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে 25-26 মে। রোববার সচিবালয়ে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এক ভ্যাট হার বিষয়ে ব্যবসায়ীদের একটি পক্ষের বিরোধিতায় প্রধানমন্ত্রী অবাক হয়েছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইন কার্যকর হবে 1 জুলাই থেকে। আলোচনায় ঢাকা চেম্বারের পক্ষ থেকে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয়ের 2.5% গবেষণা ও প্রশিক্ষণ খাতে ব্যয়ের কর রেয়াত সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।
বিমা খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী জানান, এখন থেকে বিমা কার্যক্রম চালাতে দেয়া হবে না ক্ষুদ্র ঋণ কোম্পানিগুলো। অর্থমন্ত্রী বলেন, আসছে বাজেটে বিমা কোম্পানির নবায়ন ফি তুলে দেয়া হবে, কমানো হবে কর্পোরেট ট্যাক্স, কর থাকবে না স্বাস্থ্য বিমায়। I made this statement saying it will be one rate, but এত যখন আপত্তি টাপত্তি আছে এটা একটু কমানোর ব্যবস্থা হবে। It will be finalized on the 25th or 26th. It will be on the 1st of July. Microcredit company cannot do any insurance. That will also be in my statement. বড় বড় এমপ্লয়ি যে ইন্স্যুরেন্স করে না, that will also be told that no, you have to do insurance. রমজান মাস উপলক্ষে দেশে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। সকালে রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আমদানি রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রকদের অফিস উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমেই বাজার স্থিতিশীল রাখা হবে। চিনি যারা উৎপাদন করে, এখানে রিফাইনারি যাদের, তাদের সাথে কথা বলেছি, ঠিক আছে। আর একটা জিনিস সবাই মনে রাখতে হবে, কোনো কোনো পণ্য অতিরিক্ত আমদানি হয়েছে, যেই পরিমাণ সোলার দরকার তার ডাবল সোলার আমদানি হয়েছে। সুতরাং এই জিনিসগুলি স্বাভাবিক হবে। তবে প্রতি বছরেই রোজার শুরুতে একসাথে সবাই বাজার করে 1 মাসের বা 15 দিনের, তখন হয়তো একটু দাম এদিক ওদিক হইতে পারে। ব্যবসায়ীদের সাথে আমি সুসম্পর্ক রেখেই বাজারকে স্বাভাবিক রাখতে চাই। হাওড়াঞ্চলে ফসলের ক্ষতিতে দেশে খাদ্য সংকট সৃষ্টি হয়নি, বরং কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে সংকট কাটাতে ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করা হয়েছে, আরও চুক্তি করা হবে। দুপুরে রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী রমজানে নিরাপদ খাদ্যের জন্য অভিযান পরিচালনার আহ্বান জানান। রমজান মাসেও আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, যারা রোজা রাখবেন, তাদের ইফতার, সেহরি এবং অন্যান্য খাদ্যের ব্যাপারে যেন তারা নিরাপদ বোধ করতে পারেন, সে ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রমজানকে কেন্দ্র করে একটি বিশেষ অভিযান তারা শুরু করবেন, এটি আমি অনুরোধ করতে চাই। প্রতি বছর বন্যায় কিন্তু হাওড় অঞ্চল ভাসে, কিন্তু বড় ধানটা ঘরে আসার পরে বন্যাটা আসে। বড় ধানটা ঘরে আসার পরে এই পাহাড়ি ঢলটা নামে। এইবার পাহাড়ি ঢলটা আগে চলে এসছে, বড় ধানটা যার ফলে এইবার নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে বা বিভিন্ন কারণে, কিন্তু এটা এমনভাবে আজকে প্রচারিত হচ্ছে, প্রচার করাটা ঠিকই আছে, কিন্তু প্রচারিত জনমনে একটা ত্রাসের সৃষ্টি হয়েছে যে বাংলা বুঝবে একটা দুর্ভিক্ষাবস্থায়, বাংলাদেশ বুঝবে একটা বিরাট খাদ্য সংকটের মধ্যে পড়ে গেছে। আসলে তা না, মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হওয়ার কারণে আজকে অসাধু ব্যবসায়ীরা আজকে হঠাৎ করে দাম এমনভাবে বাড়িয়েছে যে বাজারে আজকে দাম বেড়ে গিয়ে একটা আতঙ্কের জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই বাজারের অবস্থা কিন্তু আরো স্থিতিশীল এখন হয়ে আসছে, বাজার কিন্তু এখন নিম্নমুখী। সময় সংবাদে আরো থাকছে। নিজ সৃষ্টিকর্ম অপরাজেয় বাংলার পাদদেশে ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদের মরদেহে শ্রদ্ধা নিবেদন। চিরনিদ্রায় শায়িত হলেন মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে। বনানীতে 2 ছাত্রী ধর্ষণ মামলায় অন্যতম আসামি নাইম আশরাফ ওরফে হালিমের ডিএনএ টেস্টের অনুমতি দিয়েছেন আদালত। প্রধান আসামি সাফাত আহমেদ এবং সাদমান সাকিফের জব্দ করা 5টি মোবাইল ফোন সেট ফরেনসিক টেস্টেরও অনুমতি দেন আদালত। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার ভিডিও চিত্র উদ্ধার এবং মামলার অধিকতর তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা মামলার প্রধান আসামি সাফাত আহমেদ এবং সাদমান সাকিফের জব্দ করা 5টি মোবাইল ফোন সেট ফরেনসিক পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালত ফরেনসিক পরীক্ষার জন্য অনুমতি দেন। এছাড়াও বনানীর 2 ছাত্রী ধর্ষণের ঘটনার অন্যতম আসামি নাইম আশরাফ ওরফে হালিমের ডিএনএ টেস্টের অনুমতি দিয়েছেন আদালত। তার কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র সবকিছুই পরীক্ষা হবে যে এই ঘটনাস্থলে সে ধর্ষণ করেছে কিনা, এগুলো জানা যাবে। ভিডিও চিত্র মোবাইলের মাধ্যমে সে ধারণ করেছে। অর্থাৎ এই 5টি মোবাইল জব্দ করা হয়েছে, যে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে এর ভিতরে
সে ভিডিও চিত্র আছে কিনা। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনার তদন্ত শেষ পর্যায়ে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বনানীর একটা তদন্ত রিপোর্ট শেষ করেছে পুলিশ। তদন্ত অনুযায়ী যার যেরকম অবস্থান ছিল সেই অনুযায়ী আইনগতভাবে এটার ব্যবস্থা হবে। এ ঘটনায় পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় বাড়ানো হয়েছে 3 দিন। গত 28শে মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 40 দিন পর মামলা দায়ের হয় বনানী থানায়। মামলার 5 আসামির সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। টানা 11 ঘণ্টা সিলেট বিভাগে চলা ধর্মঘট প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক ইউনিয়ন। বিকেলে সিলেটে মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এদিকে সারা দিনের ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় 5 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় তারা। পুলিশ কমিশনার মহোদয় এই বিষয়টা আমাদেরকে অনুরোধ করছেন, যার জন্য আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটটা আপাতত স্থগিত করলাম। 5টা দাবি দেওয়া তাদের ছিল, তা আমরা বলেছি যে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই দাবি যেগুলি পূরণ করার মতো সেগুলি আমরা আশ্বাস দিয়েছি যে এগুলি অবশ্যই পূরণ করা হবে। এদিকে ধর্মঘটের কারণে রোববার সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস না ছাড়ায় বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে নির্দিষ্ট গন্তব্যে যান যাত্রীরা। আকস্মিক ধর্মঘটের কারণে আটকা পড়েন পর্যটকরাও। বাস চলাচল বন্ধ থাকায় চাপ বাড়ে ট্রেনের ওপর। বাজেট তো শেষ, তাই হোটেলেও থাকা যাচ্ছে না, বাস ছাড়তেছে না, এখন অনেক প্রবলেমে বহুগুণ বেশি টাকা ব্যয় করে আমাদের বাধ্য হয়ে যাচ্ছে এখন। একই চিত্র দেখা যায় মৌলভীবাজারেও। সকালে জেলা বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পহেলা মে সিলেটের বন্দরবাজার এলাকায় গাড়ি ভাঙচুরের অভিযোগে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলা প্রত্যাহার সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে 7 দফা দাবিতে উত্তরবঙ্গের 16 জেলায় ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে 48 ঘণ্টার ধর্মঘট। ধর্মঘটের কারণে কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহাসড়কে চেকিং এর নামে পুলিশি হয়রানি, বিভিন্ন সেতুতে গাড়ির ওজন নেওয়ার নামে চাঁদাবাজি বন্ধ, চালকদের লাইসেন্স নবায়ন সহ 7 দফা দাবিতে ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে রাজশাহীতে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল। টানা 2 দিনের এই ধর্মঘটে বড় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। ট্রাক মালিক এবং কাভার্ড ভ্যান মালিক শ্রমিক যারা আছেন, প্রশাসন যারা আছেন, এবং দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং আমি আশা করি যে দ্রুত এর জন্য কর্মের জন্য করতে পারবে। রমজানের আগে ধর্মঘটের ডাক দেওয়ায় বিরূপ প্রভাব পড়েছে বগুড়া জেলার পাইকারি সবজির হাট বাজারে। ক্রেতার অভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। গতকাল বেচলাম প্রতি কেজি বটবটি ধরেন 19 টাকা 20 টাকা, 3 টাকা 4 টাকা কেজি বটবটি। ঝিঙ্গে বেচছি এর আগে 800 টাকা মূল, আজকে হরতালের কারণের জন্য বেচলাম 3 টাকা কেজি। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরের ভেতরে পণ্য ওঠানামা করলেও ধর্মঘটের কারণে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন ফলবাহী 200 থেকে 250 গাড়ি বন্দর থেকে বের হতে পারছে না। প্রচুর পরিমাণ কাঁচামাল ঢুকতেছে, এটা যদি না যাওয়া হয় দেশের পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হবে। হঠাৎ করে যেহেতু শ্রমিক ধর্মঘট, আমাদের একটা বিপুল আর্থিক ক্ষতি বা রাজস্ব ক্ষতি, সবকিছু ক্ষতি। এছাড়া ধর্মঘটে উত্তরাঞ্চলের পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নিজ সৃষ্টিকর্ম অপরাজেয় বাংলার পাদদেশে সৈয়দ আব্দুল্লাহ খালিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে তার মরদেহে শ্রদ্ধা জানান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
অপরাজেয় বাংলা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে 1979 সালে এটি উদ্বোধন করা হয়। তবে পরবর্তী সময়ে এটি শুধু ভাস্কর্য হয়ে থাকেনি, এটি পরিণত হয় প্রতিবাদ প্রতিরোধের এক তীর্থমঞ্চে। সৈয়দ আব্দুল্লাহ খালিদের শৈল্পিক ভাবনার ফসল এই অনন্য ভাস্কর্যটি। তাই তো চিরবিদায়ের কালে শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নিয়ে আসা হয় তার সৃষ্টি অপরাজেয় বাংলার পাদদেশে। এখানে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এতটা কাল যারা ছিল শিল্প সহচর, এই চলে যাওয়ায় তাদের অভিব্যক্তিতে বিষণ্ণতার ছাপ। তারা বলছেন ভাস্কর্যের নতুন ভাষা তৈরি করেছিলেন আব্দুল্লাহ খালিদ। খালেদ এই দেশের স্কাল্পচারের একটা প্রতীক আমি মনে করি, কারণ এই দেশের স্কাল্পচারকে প্রতিষ্ঠিত করে গেছে। 2 লক্ষ মা বোনের সর্বোচ্চ আত্মত্যাগের ফলে যে বাংলাদেশ, তার যদি কোনো রূপায়ণ হয় সেটার প্রতীক হওয়া উচিত অপরাজেয় বাংলা। এমন একটা কাজ সে রেখে গেল, ও থাকবে না, কিন্তু আমার মনে হয় শত শত বছর ধরে ওর এই কাজটি আমাদের স্মরণ করিয়ে দেবে। যে পরিবারের সান্নিধ্যে কেটেছে এতটা কাল, তাদের চাওয়া এই ভাস্করের শিল্প সংরক্ষণে সরকার আরো উদ্যোগী ভূমিকা পালন করবে। আব্বা তার কাজকে একদম তার শিশুর মনে খুব ভালো ভালো স্কাল্পচার আছে, ছোট ছোট তার ভাস করা, এগুলো তো খুব বিষয় কিন্তু সরকারকেই রাখতে হবে। শ্রদ্ধা নিবেদন করতে এসে সংস্কৃতি মন্ত্রী বলেছেন, সৈয়দ আব্দুল্লাহ খালিদ নানাভাবে বাংলাদেশের ভাস্কর্য শিল্পকে সমৃদ্ধ করেছেন। খালিদ এই শিল্পের প্রতি চিরকাল অনুগত থেকেছেন। এই ভাস্কর্য নিয়েই তিনি কাজ করেছেন এবং একাধিক ভাস্কর্য নির্মাণ করে তিনি আমাদের ভাস্কর্য শিল্পকে সমৃদ্ধ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন এই গুণী শিল্পী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকুরিচ্যুত 140 জন চিকিৎসককে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ডাক্তারদের করা রিভিউ আবেদন মঞ্জুর করে এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। 2005 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিজ্ঞপ্তি অনুসারে 159 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2006 সালে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে ভুক্তভোগী চিকিৎসকরা আপিল করলেও 15 সালের 22 জানুয়ারি তা খারিজ করে দেন আপিল বিভাগ। চিকিৎসকরা রায় পুনর্বিবেচনার আবেদন জানালে রোববার এ চাকরি পুনর্বহালের এ রায় দেন আপিল বিভাগ। কুড়িগ্রামে বুড়ি তিস্তা নদী ভরাট হয়ে যাওয়ায় শতাধিক হেক্টর জমির পাকা ধান নষ্ট হয়ে গেছে। প্রতিবাদে নষ্ট ধান গাছ রাস্তায় ফেলে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী। সকালে উলিপুর উপজেলা প্রেস ক্লাব এবং রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে গবারমোড় এলাকায় রাস্তায় ধান ফেলে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বুড়ি তিস্তা নদীর উৎসমুখে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দেওয়ার পাশাপাশি অবৈধ দখলদাররা বিভিন্ন স্থানে বাঁধ দেয়ায় নদীটি ভরাট হয়ে গেছে। আর বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে উলিপুর পৌরসভা এবং থেতরাই ও ধামশ্রেণী ইউনিয়নের 8 গ্রামের 3 শতাধিক কৃষকের পাকা ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ তাদের। সারা বাড়ি বাঁধন দিছে, এই বাঁধনের কারণে পানি যেতে পারে না, আমাদের ধান সম্পূর্ণ তলেই গেছে। বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে আমার ধান তলে পচি গেছে এই কয়েকদিনকার বৃষ্টিতেই। ধানগুলি যে পচি গেল, আমরা কি খাওয়া বাঁচবো? আমরা এই আন্দোলন চালিয়ে যাব স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য। এই বাঁধ, এই দখলদারদের উচ্ছেদ করতে হবে। এই দখলদারের কারণে কৃষকের হাজার হাজার হেক্টর জমি ধান নষ্ট হতে পারে না। অনিল বাগচির একদিন ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়ায় চলচ্চিত্র পরিচালক ও সময় টেলিভিশনের উপদেষ্টা মোর্শেদুল ইসলামকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সময় টেলিভিশন পরিবার। বিকেলে রাজধানীর নাসির ট্রেড সেন্টারে সময় টেলিভিশনের প্রধান কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আহমেদ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন সবাই। ডিপিএল এর খবর। হাই ভোল্টেজ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 7 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 214 রান করে গাজী। জবাবে মাত্র 3 উইকেট হারিয়েই 218 রান করে মেহেদী মারুফের দল। ম্যাচ সেরা হয়েছে প্রাইম ব্যাংকের জাকির হাসান। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় মাত্র 3 রানেই বিজয় ও মেহেদীকে হারিয়ে বিপর্যয়ে পড়ে গাজী। এরপর শক্ত হাতে হাল ধরেন মুমিনুল ও জহুরুল।
79 রান করা মুমিনুলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন নাজমুল। এরপর 66 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন জহুরুল। শেষ দিকে অধিনায়ক নাদিফের 26 ও সোহরাওয়ার্দী শুভর 15 রানে সবকটি উইকেট হারিয়ে 214 রান তোলে গাজী গ্রুপ। প্রাইম ব্যাংকের হয়ে নাজমুল নিয়েছেন 3 উইকেট। জবাবে অধিনায়ক মেহেদী মারুফকে হারিয়ে প্রাইম ব্যাংকের শুরুটাও ভালো হয়নি। তবে ইয়াশ ভারানকে দিয়ে 107 রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান জাকির। মাত্র 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান, জানালো আওয়ামী লীগ। তল্লাশির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত নাইমের ডিএনএ টেস্টের নির্দেশ আদালতের। ফরেনসিক পরীক্ষা হবে সাফাত ও সাদমানের মোবাইল ফোনের। সৌদি আরবে আরব ইসলামিক আমেরিকান সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ। বক্তব্য দেবেন উগ্রবাদ মোকাবিলা বিষয়ক অনুষ্ঠানে। নরসিংদীর আস্তানা থেকে সন্দেহভাজন 5 জনের আত্মসমর্পণ। সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, ব্রিফিংয়ে র্যাব। জঙ্গি নয় দাবি স্বজনদের। এবং প্রচণ্ড গরমে রাজধানী সহ সারা দেশে অতিষ্ঠ জনজীবন। ঢাকায় 2-1 দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।